ওকে, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ জি স্যার। তো আমরা অ্যাকচুয়ালি মোবাইল কমিউনিকেশনের জন্য যেটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার সেটা হলো মাল্টিপাথ প্রপাগেশন। কারণ এমনি ফিক্সড লাইন ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য আমাদের মেইনলি যে ডাইরেক্ট যে কম্পোনেন্টটা থাকে প্রপাগেশনের, সেইখানে ডাইরেক্ট কম্পোনেন্টটা যেটা ডাইরেক্টলি ফ্রম দিস ট্রান্সমিটার টু দ্য রিসিভার যায়, সেই ধরনের কন্ডিশন ইনফ্যাক্ট থাকতে হয়, এবং যে কারণে আমাদের মাল্টিপাথ প্রপাগেশনটা সেখানে অত ইম্পর্টেন্ট না। ইনফ্যাক্ট মাল্টিপাথ প্রপাগেশন ডাইরেক্ট ফিক্সড লাইন প্রপাগেশনের কে আরো খারাপ করতে পারে। তো সেই কারণে যখন মাল্টিপাথ প্রপাগেশনের ব্যাপারটা আসতেছে, সেটা হলো যে বিকজ যে মোবাইল কমিউনিকেশনে মোবাইল ইউজার ইজ অলওয়েজ চেঞ্জিং দ্য পজিশন মোস্টলি, যদিও সে হয়তো ঘরের ভিতরে বসে বা অন্য জায়গাতে একটা স্টেডি স্টেট অবস্থা থেকেও সে থাকতে পারে। তো সেই অবস্থা থেকে যখন কানেকশন আমরা বা কমিউনিকেশন করতে চাই, তো সেখানে দেখা যায় যে যে ধরনের কমিউনিকেশন গুলো মানে থ্রু ডিফারেন্ট টাইপস অফ প্রপাগেশন হয়, যেমন সে ফর এক্সাম্পল স্ট্রেট লাইন ফ্রি স্পেস প্রপাগেশন একটা, আরেকটা হতে পারে থ্রু রিফ্লেকশনস, থ্রু ডিফ্রাকশন, থ্রু স্ক্যাটারিং। বেসিক্যালি আমরা জানি যে ফ্রি স্পেস প্রপাগেশনটা মোস্টলি যেটা আমরা ধরি সেটা হলো যে ডিরেক্ট লুক ডিরেকশন, মানে যেখান থেকে ট্রান্সমিটার থেকে রিসিভারটা বেসিক্যালি ইজ দেখা যায় মানে আমাদের চোখে দেখা না, মানে রেডিও সিগন্যাল ডাইরেক্টলি দেখতে পায়, সেটা হলো মেজর কন্ট্রিবিউশন। কিন্তু এখানে যেহেতু মাল্টিপাথ মোবাইল সেলুলার কমিউনিকেশনে the mobile user may be anywhere within the cell, সুতরাং বেস স্টেশন যেটা নাকি ফিক্সড সেন্টার, সেই বেস স্টেশনের সঙ্গে তার যে রেডিও কানেকশন সেটা মে হ্যাপেন থ্রু এই রিফ্লেকটিভ প্রপাগেশন হতে পারে, বা ডিফ্র্যাক্টিভ প্রপাগেশন হতে পারে, বা স্ক্যাটারিং করেও হতে পারে। Obviously the signal quality would be different. So most important reason for high complexity of mobile communication systems basically is the unreliable radio propagation between a fixed base station and a moving mobile station. The complicacy basically comes from there, because the mobile station cannot see the base station directly. Radio propagation in indoor and outdoor environments is very complicated. The signal arrives to the receiver through mechanisms of free space transmission through objects, reflection, and diffraction. So basically যে আমাদের যখন আমরা একটা ঘরের মধ্যে থাকি, ফর এক্সাম্পল, সেখানে আমাদের রেডিও সিগন্যাল has to penetrate the obstacles, either penetrates with where we have some type of transmission coefficient depending on the material of the building. তারপরে আমাদের যেটা আছে যে it can reflect from some surface anywhere in the path or anywhere in the nearby region of the transmitter, that is the mobile station, mobile handset. That is what we call say reflection, or it may diffract. Diffract normally is that we have propagation from any edge of buildings, an edge of buildings or edge of a big obstacles, where the direction of the propagation changes as a diffractive, basically diffractive propagation.
and diffraction and যেটা আমরা বলি স্ক্যাটারিংটা হলো যেখানে আমাদের ছোট ছোট অবজেক্ট can be there in the surrounding areas of the mobile handset from where the signals would scatter into different directions. So এই ধরনের very complicated scenarios are there in the multipath propagation. And radio waves travel from transmitter to receiver via many paths with various received signal strengths. সুতরাং কোন সিগন্যালটা অ্যাডেড হবে, কোন সিগন্যালটা সাবট্রাক্টেড হবে বিকজ অফ দ্য ফেজ ডিফারেন্সেস। সুতরাং এইভাবে আমাদের সিগন্যাল ট্রাভেল করে ইন মোবাইল কমিউনিকেশন। দি প্রপাগেশন টাইম অফ দি সিগন্যাল along any of the various paths is proportional to the length of the path. Obviously আমরা জানি যে সিগন্যালের প্রপাগেশন ভেলোসিটি যেটা সেটা would depend on the length of the path. Length of the path এর distance যদি বেশি হয় it will take more time to reach the destination if the path কম হয়। সুতরাং আমাদের যেটা ফ্রি স্পেস প্রপাগেশন হয় সেটাতে আমরা বলি যে যেহেতু ডিরেক্ট visibility আছে between the transmitter and the antenna, সেই ক্ষেত্রে আমাদের that is the shortest path, that is the shortest path. কিন্তু এছাড়া যেগুলো reflected from surrounding bodies, diffracted বা scattered সবগুলোতেই আমাদের the travel path is different than the or bigger than the straight line propagation, এবং সেখানে আমাদের propagational time will be more. So a path length is determined by the size and the architecture of the indoor or outdoor area and location of the objects around the transmitter and receiver. The strength of each such path depends upon the attenuation caused by the passage, reflection, or diffraction of the signal from various objects along the path. সেটা obviously আমরা বুঝতে পারি যে each পাথের যে strength, signal strength, সেটা depend করবে what type of materials or what type of obstacles are there in the path of the signal. Frequencies in the VHF and UHF bands, that is 30 megahertz to 3 gigahertz, are usually too high for ionospheric propagation, and the propagation is normally limited to be local within radio horizon. So একটা জিনিস এখানে হলো প্রথম কথা হলো যে what is radio horizon? Radio horizon হলো যে সে ফর এক্সাম্পল আমাদের সিগন্যাল রেডিও সিগন্যাল যখন কোন একটা পার্টিকুলার ট্রান্সমিটিং অ্যান্টেনা থেকে say the antenna is about say 10 feet high, so ওই 10 ফিট উঁচু জায়গা থেকে সিগন্যালটা যে পর্যন্ত স্ট্রেট লাইনে ট্রাভেল করতে পারে বিকজ অফ দ্য আর্থ ইজ কার্ভড, সুতরাং আর্থ সারফেস ইজ কার্ভড, সো এই পাথটা will depend on how high is the transmitting antenna position, what is the what height it is basically is being transmitted. তো এটাকে আমরা বলি যেমন আমরা যখন say for example শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি স্যার। জি স্যার। তো আমরা যখন say for example সমুদ্রের বিচে যখন যাই তখন ওখান থেকে যখন আমরা সমুদ্রের দিকে তাকাই তখন একটা পার্টিকুলার ডিস্টেন্স পরে দেখা যায় যে আকাশটা সমুদ্রের মধ্যে নেমে এসছে, তো সেইটাকে আমরা বলি হোরাইজন, সেটা হলো অপটিক্যাল হোরাইজন। তার মানে আমি যে দেখতে পাচ্ছি এই এই মানে এই সাইটের যে পাথটা সেটা ওই পর্যন্ত গিয়ে, যেহেতু পৃথিবী কার্ভড সারফেস, তো সেখানে সমুদ্রের পানি যতদূর আমি দেখতে পাবো, যেখানে আকাশটা থেমে গেছে অতদূরই আমি দেখতে পাই। কিন্তু আমি যদি আরেকটু উঁচু জায়গাতে দাঁড়িয়ে তাকাই তাহলে হয়তো আরেকটু বেশি দেখতে পাবো। তাহলে দেখা যাচ্ছে যে আমার
এই হাইটের উপরে, মানে যেমন ধরো একটা বাচ্চা ছেলে যার নাকি হয়তো 4 ফিট হাইট, সে যতটুকু দেখতে পাবে এজ অপটিক্যাল হরাইজন তোমার সি বিচ থেকে দাঁড়িয়ে সমুদ্রের ডিস্টেন্স, তার থেকে 6 ফুট উঁচু যে আরেকজন হিউম্যান বিইং থাকে, তাহলে সে দেখতে পাবে আরেকটু বেশি। তো এই যে এটাকে বলা হয় অপটিক্যাল হরাইজন। হরাইজন মানে আমরা যে পর্যন্ত আমরা একটা স্ট্রেট লাইনে একটা ফ্রি স্পেসে দেখতে পাই। তো এখন রেডিও হরাইজন হলো যে রেডিও সিগন্যাল যখন যে স্ট্রেট লাইনে প্রপাগেট করে, সেই প্রপাগেশনটা যখন ওভার দ্য সারফেস অফ দ্য আর্থ হয়, তখন এটাও একটা পার্টিকুলার ডিস্টেন্স যাওয়ার পরে ইট মানে ইট টাচেস দ্য আর্থ সারফেস, এবং এরপরে আর এটা স্ট্রেট লাইনে যেতে পারে না। তো সেই ক্ষেত্রে যেটা হলো যে ডিস্টেন্সটা কভার করে বিফোর ইট টাচেস দ্য সারফেস অফ দ্য আর্থ ফ্রম দ্য ট্রান্সমিটিং পয়েন্ট, এই ডিস্টেন্সটাকে আমরা বলি রেডিও হরাইজন। এবং নর্মালি রেডিও হরাইজন ইজ বিট longer than the optical horizon because of the propagational characteristics. তো এই যে রেডিও হরাইজন, এই রেডিও হরাইজনটা আমরা বেসিক্যালি মানে এমপ্লয় করি ফর ইন আওয়ার রেডিও কমিউনিকেশন ডিজাইন এন্ড আদার থিংস when we are designing any system in the VHF very high frequency range, যেটাকে আমরা বলি সে 30 megahertz to 300 megahertz, এই রেঞ্জটা হলো সে VHF। তারপর 300 megahertz to 3000 megahertz, যেটা নাকি হলো 3 gigahertz, সেটা হলো আমাদের UHF ব্যান্ড, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি। তারপরে SHF মানে সুপার হাই ফ্রিকোয়েন্সি। তো এই জাতীয় যে ব্যান্ড গুলো আছে, যেটা কি একটা রেডিও রেডিও সিগন্যালের বা রেডিও ফ্রিকোয়েন্সির একটা ব্যান্ড হিসাবে পরিচিত, বিভিন্ন স্টার্টিং ফ্রম দ্য ভেরি কি বলে LHF মানে লো বা লং, বেসিক্যালি লং ফ্রিকোয়েন্সি, তারপরে মিডিয়াম ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি যেটাকে HF আমরা বলি, ঠিক ভেরি হাই ফ্রিকোয়েন্সি, এইভাবে বিভিন্ন ডিভিশন আছে বা বিভিন্ন রেঞ্জ দেওয়া থাকে, যেটা বেসিক্যালি একটা কনভেনশন। এবং এখানে যে 30 মেগাহার্টজ না হয়ে 25 মেগাহার্টজ হতে পারবে না এমন কোনো রেস্ট্রিকশনস নাই, তবে আরো বেশি নিচে নেমে আসলে দেখা যাবে যে প্রপাগেশনাল ক্যারেক্টারিস্টিক্স ড্রাস্টিক্যালি উইল চেঞ্জ। ঠিক সিমিলারলি এটা যে 3 গিগাহার্টজ এর পরে আরো কত গিগাহার্টজ পর্যন্ত আমি সিমিলার পাবো, সেটা কাছাকাছি হয়তো একটা রেঞ্জ পর্যন্ত, এরপরেই রেঞ্জটা আরেকটু অন্যভাবে ডিসাইডেড হতে থাকবে। তো এই যে ফ্রিকোয়েন্সি যে রেঞ্জটা, এটাকে আমরা বলি ব্যান্ড, ফ্রিকোয়েন্সি ব্যান্ড। এবং এই ব্যান্ডটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করি, যেটা আমরা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ যারা কোর্স নিয়েছো সেখানে আমরা হয়তো এটা আরেকটু বেশি আলোচনা করি। তো এখানে যেটা হলো যে আমাদের যে ডেজিগনেটেড সিগন্যাল ফ্রিকোয়েন্সিজ ইন মোবাইল কমিউনিকেশন যেটা আছে, AMPS থেকে শুরু করে AMPS, GSM বা WCDMA 3G বা 4G, এগুলো সবগুলোতেই কতগুলো পার্টিকুলার ব্যান্ড আমরা ইউজ করি, যেই ব্যান্ডগুলো ইজ সুইটেবল ফর মোবাইল কমিউনিকেশন। তো সেইখানে এই আমরা দেখতে পাই যে আপাত দৃষ্টিতে 30 মেগাহার্টজ থেকে 3 গিগাহার্টজ পর্যন্ত যদি আমরা একটা ব্যান্ড ইউজ করি, তাহলে সেটা এই আমরা সারফেস ওয়েভ হিসাবে ব্যবহৃত হতে পারে। মানে এটা যেদিকে আমরা কি বলে যে ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা বেসিক্যালি ইউজ করি ফর ওয়াইড ব্যান্ড কমিউনিকেশন বা ব্রডব্যান্ড কমিউনিকেশনের জন্য, সেগুলো এই 30 মেগাহার্টজ থেকে পরে
যত আর বেশি মেগাহার্টজ আমরা যাই বা গিগাহার্টজে যাই সেখানে এটা ইউজ হয়। তো সেইখানে আমাদের এই VHF and UHF bands are usually too high for ionospheric propagation. তো ionospheric propagationটা বেসিক্যালি হয় হাই ফ্রিকোয়েন্সিতে, মানে 30 মেগাহার্টজ এর নিচে, যেটাকে আমরা সাধারণত বলি 3 মেগাহার্টজ টু 30 মেগাহার্টজ, HF হাই ফ্রিকোয়েন্সি। এই হাই ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা আয়নোস্ফিয়ারে ওটা রিফ্লেক্ট করে, ইট ডাজ নট গো থ্রু দ্য আয়নোস্ফিয়ার। তো কিন্তু এর উপরে যদি আমরা যাই, যেটা নাকি সে ফর এক্সাম্পল 30 মেগাহার্টজ টু 3 গিগাহার্টজ আর 3 গিগাহার্টজ টু 300 গিগাহার্টজ, এই রকম রেঞ্জে যদি আমরা যাই, তাহলে সেটা আয়নোস্ফিয়ারকে ভেদ করে ইট গোজ স্ট্রেট টু দ্য স্পেস। যে কারণে আমাদের যত স্যাটেলাইট কমিউনিকেশনস আছে বা অন্য ইন্টার টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন আছে, সেইগুলো আমাদের সাধারণত VHF and up, VHF, UHF, SHF এই ধরনের ব্যান্ডে আমরা ইউজ করি। তো এই আমাদের যে মোবাইল কমিউনিকেশনের জন্য যে ফ্রিকোয়েন্সি গুলো অ্যালোকেটেড আছে বা অ্যালোটেড আছে ফ্রম দ্য ITU, সেগুলো হলো রেডিও, সেগুলো হলো আমাদের propagation in the over the surface of the earth, basically in a straight line. তো এই সমস্ত কারণে আমাদের যে the interference from far away transmitters can be avoided, which makes the VHF and UHF a good choice for high capacity mobile radio. তো যেহেতু আমাদের এই VHF এবং UHF সিগন্যাল গুলো তাদের রেডিও হরাইজনের থেকে বেশি ডিস্টেন্সে যায় না, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা দে আর লেস এফেক্টেড বাই আদার interfering signals, radio signals. Whereas আমি যদি ionospheric রেঞ্জে মোবাইলে যদি ইউজ করি, তাহলে অনেক সিগন্যালই প্রপাগেট করবে থ্রু দ্য ionospheric reflection over a very very long distance, যেটা নাকি আমাদের সেলুলার মোবাইল কমিউনিকেশনের জন্য which is completely out of consideration. কারণ আমরা পরে দেখতে পাবো যে সেলুলার মোবাইলে আমাদের যে সেল হিসাবে যখন করি, তখন আমাদের যত বেশি সেল ইউজ করতে পারবো ফর সিস্টেম ডিজাইন, তত বেশি আমাদের সার্ভিস দিতে পারবো টু দ্য মোর নাম্বার অফ পিপল। If the frequency used in mobile radio is above 30 megahertz, the sizes of houses and buildings correspond to several wavelengths of carrier, and they create reflected waves. They then act as scatterers, and the medium is called a multipath propagation medium. সুতরাং যত হায়ার ফ্রিকোয়েন্সিতে যাব, ওয়েভলেংথ ইজ স্মলার। ওয়েভলেংথ স্মলার হলে যে অবজেক্টগুলো আশেপাশে থাকে সেই অবজেক্টগুলোর তুলনায় এটার ওয়েভলেংথ ইজ smaller, তখন সেই ক্ষেত্রে most of the waves are reflected from different objects surrounding the transmitter. তখন সেটাকে আমরা ওই রিফ্লেক্টেড ওয়েভ যেগুলো স্ক্যাটার্ড হচ্ছে, এগুলোকে ইউজ করেই আমরা কমিউনিকেশনটা, রেডিও কমিউনিকেশনটা ম্যাটেরিয়ালাইজ করি। এবং এই যে এখানে যে ধরনের প্রপাগেশন গুলো হয়, সেটাকে আমরা বলি মাল্টিপাথ প্রপাগেশন মিডিয়াম। মানে এই মিডিয়ামটা হলো বেসিক্যালি ডিফারেন্ট পাথস, থ্রু ডিফারেন্ট পাথস রেডিও সিগন্যাল ফ্রম দ্য ট্রান্সমিটার গোজ টু দ্য রিসিভিং পয়েন্ট বা অর রিসিভিং অ্যান্টেনা, এবং সেখানে উইথ ডিফারেন্ট টাইম অফ প্রপাগেশন অথবা ডিফারেন্ট পাথ লেংথ অফ প্রপাগেশন আমাদের বেশ অনেক সিগন্যাল গিয়ে সেখানে কনসেন্ট্রেটেড হয়, এবং সেখানে আইদার ইন ফেজ অর এন্টি ফেজ অর পার্শিয়াল ফেজ, এইভাবে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সে গিয়ে সেখানে আমাদের সবগুলো সিগন্যালকে সাম আপ হয়ে আমরা একটা ফাইনাল রেডিও সিগন্যাল পাই, এবং আমাদেরকে ওইভাবেই ডিজাইন করতে হয় আমাদের রিসিভার্স। Continuous physical changes in the channel
that is motion of the receiver and scatterers, cause small changes in the lengths of individual paths. এই যে আমাদের ফর এক্সাম্পল যে চ্যানেলটা যেটা আমাদের সারাউন্ডিং আছে সেখানে মোবাইল কমিউনিকেশনে যদি আমি নিজে এক জায়গায় দাঁড়িয়েও থাকি, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমরা যদি দাঁড়িয়েও থাকি, কিন্তু আমাদের আশেপাশের যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলো কিন্তু নড়াচড়া করছে, কোন মানুষ হয়তো হেঁটে যাচ্ছে, বা একটা গাড়ি চলে গেল, বা একটা বাস আসলো। তো সুতরাং এই যে অবজেক্ট গুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি ইজ চেঞ্জিং দেয়ার পজিশন। হ্যাঁ, এবং এইটার কারণে যে আমাদের যে সিগন্যাল লেংথ, মানে পাথ লেংথ যেগুলো আমাদের হবে, দেয়ার উড বি small changes in their length, but these small changes in length manifest themselves as large phase changes in the received signal. তাহলে এই পাথ লেংথের কম বেশি হওয়ার কারণে আমাদের যে সিগন্যালের যে ফেজ, যেটাকে বলি আমরা ফেজ অ্যাঙ্গেল, সেটা কোনোটা কম বেশি হবে। কম বেশি হওয়ার কারণে আমাদের যেটা হলো যে ইন ফেজ সিগন্যাল গুলো যেমন আমাদের হয়তো বা অ্যাডেড হচ্ছে, কিন্তু আউট অফ ফেজ সিগন্যাল গুলো একটা আরেকটা থেকে সাবট্রাক্টেড হয়, তাই না, ইন টার্মস অফ ম্যাগনিটিউড। তাহলে সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের যে রিসিভ সিগন্যাল, সেই রিসিভ সিগন্যালের ম্যাগনিটিউড বা অ্যাম্পলিটিউড উড কন্টিনিউয়াসলি চেঞ্জ, and sometimes it may change drastically. So এগুলোকেই আমরা কিন্তু যেটাকে বলি আমরা ফেডিং। হ্যাঁ, ফেডিং, এই ফেডিংটা হলো এই মাল্টিপাথ প্রপাগেশনের কারণেই হয় ইনফ্যাক্ট। তো এই একটা ইলাস্ট্রেশন দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাল্টিপাথ প্রপাগেশন। তো এই মাল্টিপাথ প্রপাগেশনে এখানে আমরা একটা বেস স্টেশন অ্যান্টেনা দেখতে পাই উইথ এ antenna radiation pattern for a dipole antenna. Dipole antenna এরকম আটের মতো একটা শেপ হয়, ডিপেন্ডিং অন দা ইন হুইচ ওয়ে দ্য এখানে যেহেতু বেস স্টেশনে আমাদের এই ডাইপোল অ্যান্টেনা গুলো পারপেন্ডিকুলার অবস্থায় থাকে, তো সেখানে আমাদের এই হরাইজন্টাল প্লেনে একটা কাইন্ড অফ এ ডোনাট শেপে আমাদের এই বেস স্টেশন অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্নটা হয়। হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ইজ লাইক ক্রস সেকশন অফ দা ডোনাট। হ্যাঁ, মানে একটা যদি বলয় রিং থাকে, বলয় আমরা যেটাকে বলি, এটাকে যদি আমরা মাঝখান দিয়ে স্লাইস করি তাহলে আমরা দুটো সার্কুলার সারফেস দেখতে পাবো, যেটা নাকি মোটামুটি একটা একটার সঙ্গে স্পর্শ করে আছে। সো এই যে ইলাস্ট্রেশনটা, এটা হলো আমাদের একটা বেস স্টেশনের উপরে যে অ্যান্টেনা গুলো আছে সেই অ্যান্টেনা গুলোর রেডিয়েশন প্যাটার্ন। তো রেডিয়েশন প্যাটার্ন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিকে আমাদের রেডিয়েশন হচ্ছে ফ্রম দ্য বেস স্টেশন অ্যান্টেনা, এবং যে এইটার এখানে এটাকে আমরা বলি বেসিক্যালি অমনি ডিরেকশনাল। হ্যাঁ, অমনি ডিরেকশনাল, যে চতুর্দিকে মোটামুটি ভাবে সমান ভাবে এটা কি বলে প্রপাগেট করছে। আর যখন আমরা বলি আইসোট্রপিক্যালি মানে হলো যেটা আইডিয়াল সিস্টেম ইন দ্য সেন্স যে মানে থ্রি ডাইমেনশনই এটা বেসিক্যালি ইকুয়াল পাওয়ার রেডিয়েট করে, সেটা হলো আইসোট্রপিক। আর অমনি ডিরেকশনাল মানে হলো এই ডিরেকশন ওয়াইজ either in the horizontal plane or in the vertical plane it will give equal radiation, equal strength. তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বেস স্টেশন থেকে যে প্রপাগেশনটা হচ্ছে সিগন্যালের, সেগুলো অনলি in one direction আছে, for is being used by the users। যেখানে আমাদের বিভিন্ন বিল্ডিংস আছে, বিভিন্ন পজিশনে, কোনোটা হয়তো বেশি উচ্চ, কোনোটা কম,
আবার কোনোটা দূরে, আবার কোনোটা কাছে, এইভাবে হয়ে একটা ইররেগুলার ট্রান্সমিটিং বা প্রপাগেশনের এনভায়রনমেন্ট তৈরি হয়ে আছে এখানে। এবং এগুলোর মাঝে যেখানে আমার কোনো একটা মোবাইল রিসিভার যদি থাকে, আইদার মাউন্টেড অন এ কার অর ইভেন এ পেডেস্ট্রিয়ান, তার মানে একটা মানুষ হেঁটে যাচ্ছে, তার যে মোবাইল সে কথা বলছে বা ইউজ করছে কোনো ইয়েতে, সেইখানে এই কানেকশন টু দ্য বেস স্টেশন অ্যান্টেনা যেটা আছে সেটা ডাইরেক্ট লাইন একটা হয়তো থাকতে পারে অবশ্যই, যে ভিজিবল কোনো একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে আমার গাড়ি থেকে অ্যান্টেনাটা ভিজিবল, সেখানে আমরা একটা ডিরেক্ট লাইন তো পাবোই। এছাড়া বাকি যে বিল্ডিং গুলো আছে সেগুলো থেকে আমরা রিফ্লেক্টেড বা ডিফ্র্যাক্টেড ওয়েভস উড অলসো অ্যাড টু দ্য ফ্রি স্পেসে যেটা আমাদের কাছে আসছে বা যেটা আসছে। তো সুতরাং কিছু যোগ হবে পজিটিভলি, কিছু যোগ হবে নেগেটিভলি। হ্যাঁ, তো এই কারণে যেটা হলো যে আমাদের যে টোটাল সিগন্যাল কন্ডিশন যেটা আছে এট দ্য মোবাইল রিসিভার, সেটা উইল বি অলওয়েজ কাইন্ড অফ ফ্লাকচুয়েটিং অ্যাম্পলিটিউড। তো ফ্লাকচুয়েটিং অ্যাম্পলিটিউড যদি হয়, এটাকে আমরা তখন বলি যে ফেডেড এনভায়রনমেন্ট, মানে ফেডিং হচ্ছে, ওখানে ফেডিং কিছুটা কম বেশি সিগন্যাল ওঠানামা করবে, যেটাকে একটা পার্টিকুলার লিমিটের মধ্যে যদি থাকে তাহলে উই ক্যান হ্যান্ডেল ইট, মানে the system can handle it, the electronics can handle it. But if the strength of the এই যে ভেরিয়েশনস হচ্ছে এগুলো যদি খুব বড় হয়, সে a big dip in the amplitude, তখন সেটা আমাদের জন্য কনসার্ন হয়, because we lose the strength of the signal. তো এই মাল্টিপাথ প্রপাগেশনে এখানে যদি হয়, তো এটাকে আমরা যদি একটা টপ ভিউ হিসেবে দেখি, টপ ভিউ মানে কি, আমরা যখন সে ফর এক্সাম্পল ওই পুরো সিনারিওটাকে একটা মাঝখানে যদি একটা হরাইজন্টাল প্লেনে যদি একটা স্লাইস করে আমি যদি ওই স্লাইসের উপর থেকে দেখি, এটাকে টপ ভিউ বলে। তোমরা, আমি জানি না কতদূর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ইয়ে সম্বন্ধে জানো, তোমাদের তো এই ধরনের কোনো কোর্সও বোধহয় নাই ইনফ্যাক্ট। তো এনিওয়ে, টেকনিক্যাল ড্রয়িং যেটাকে বলে, ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ড্রয়িং। তো এইটার কারণে আমরা দেখতে পাচ্ছি যে দুটো মোটামুটি স্ট্রেইট লাইন ফ্রিকোয়েন্সি ওয়েভের মধ্যে একটা কাইন্ড অফ এ কনিক্যাল এরিয়াতে আমার কি বলে অবস্টাকলস গুলো আছে একটা পার্টিকুলার ডিস্টেন্সে উইথ ডিফারেন্ট পাথ লেংথ, এবং সেখানে বিভিন্ন দিক থেকে আমার transmitted signal being reflected or diffracted or scattered component গুলো এসে পৌঁছাচ্ছে to the mobile user, তো এই জিনিসগুলোই আমরা যখন কনসিডার করি, তো এর মধ্যে থেকে মেজর তিন রকমের ফেনোমেনন, তিন রকমের এফেক্ট কনসিডার করে আমরা এই অ্যানালাইসিস করি। এই যখন একটা রিসিভড সিগন্যাল পাওয়ার ক্যালকুলেট করা হয় বা রিসিভ সিগন্যাল পাওয়ার ইউজ করা হয়, এবং আমরা যদি এটাকে ইউজ করতে চাই, তো সেখানে there are path loss, যেটাকে আমরা বলি attenuation, there are Doppler effect, frequency distortion. Doppler effect বা Doppler theory তোমরা ফিজিক্সে হয়তো পড়েছো ইন্টারমিডিয়েটে, এইচএসসি লেভেলে তোমরা ডপলার এফেক্ট পড়ার কথা ইন ফিজিক্স, যেখানে আমরা জানি যে যখন রেডিও প্রপাগেশন বা ফ্রিকোয়েন্সি যখন আমরা ট্রান্সমিটিং স্টেশন থেকে we are moving away from the transmitter or in আমরা towards the transmitter move করি, এই দুই ক্ষেত্রেই আমাদের দেখা যায় যে ফ্রিকোয়েন্সি এটা একটু ডিস্টর্টেড হয়,
with a certain like original f plus minus delta f. হ্যাঁ, এই ডেল্টা এফটা যেটা হয় সেটাকেই আমরা বলি যে ডিস্টরশন, ফ্রিকোয়েন্সি ডিস্টরশন বা ডপলার এফেক্ট। তো এইটা হলো একটা মানে যেটাকে আমরা বলি এফেক্ট। আরেকটা হলো amplitude distortion, যেটা comes from the Rayleigh or Raishian fading, মানে Rayleigh and Raishian fading বলা হয় because we know or we would know basically আমাদের statistical distribution যদি করি আমরা কোনো ধরনের স্যাম্পলের, তো সেই স্যাম্পল গুলাকে যেভাবে বিহেভ করে সেগুলো একটা পার্টিকুলার প্যাটার্নে বিহেভ করে ইন দেয়ার অ্যামপ্লিটিউড অর ম্যাগনিটিউড। তো সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন গুলার কোন এক ধরনের ডিস্ট্রিবিউশনকে আমরা হয়তো বলি নরমাল ডিস্ট্রিবিউশন বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, কোনটাকে ডিস্ট্রিবিউশনটাকে বলি আমরা রেলে ডিস্ট্রিবিউশন, কোনটাকে আমরা বলি রাশিয়ান ডিস্ট্রিবিউশন। তো এই রাশিয়ান এন্ড রেলে ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা, সেখানেই আমাদের সিগন্যালের অ্যামপ্লিটিউড ডিস্টর্টেড হয় যখন আমাদের এই ধরনের ডিস্ট্রিবিউশনের ফেডিং গুলো হয়। তার মানে যখন আমার সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো, রিসিভ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো যখন কম বেশি হয় ইন ম্যাগনিটিউড, সেই প্যাটার্নটা হতে পারে রেলে প্যাটার্ন বা রেলে ডিস্ট্রিবিউশনে অথবা রাইস ডিস্ট্রিবিউশনে। রেলে এন্ড রাইস এটা হলো নাম অফ টু ম্যাথমেটিশিয়ান বেসিক্যালি। তো এগুলো যখন আমরা একটার সঙ্গে আরেকটা অ্যাডেড হয়, আলটিমেটলি অ্যাডেড হয়ে the sum signal amplitude is always changing or fading কন্ডিশনে থাকে, এবং যেখানে আমাদের there are deep চেঞ্জ, যেগুলোকে আমরা বলি ডিপ ফেডিং, বা যেই ফেডিংটা অনেকখানি বেশি হতে পারে। তো এই ডপলার এফেক্ট, পাথ লস, রেলে এন্ড রাশিয়ান ফেডিং, এই মোটামুটি ভাবে এই তিন ধরনের প্রপাগেশনের ফলে যে সিগন্যাল গুলো যে ধরনের কন্ডিশনে রিসিভিং পর্যায়ে পৌঁছায়, সেখানে এই তিন রকমের সিগন্যাল কোয়ালিটিকেই আমরা একসঙ্গে কম্বাইন করে উই গেট দ্য ফাইনাল রেজাল্ট, ফাইনাল যেটা প্রোডাক্ট বা আউটপুট যেটা আমার ইয়েতে আমি পাই ফর অ্যানালাইসিস। তো এই ইয়েগুলোকে আমরা এখন যদি দেখি, তো সেখানে সে ফর এক্সাম্পল path loss is very basically the most significant component, কারণ এভারেজ সিগন্যালের রিডাকশন যেটা হয় with the mobile station moving away from the base station is called propagation path loss. মানে আমরা তো এটা বেসিক্যালি এটাকে আসতেছে এই জিনিসটা লাস্ট আমরা আগের ইয়েতে বলেছি, দেখেছিলাম যে ফ্রিজ ইকুয়েশন, যেটা যে ফ্রিজ ইকুয়েশন মানে ফ্রি স্পেস ইকুয়েশন প্রপাগেশন, যেটা সেইখানে একটা পার্মানেন্ট লস হবে as you go away from the transmitting point. হ্যাঁ, মানে ট্রান্সমিটারে যত কাছে থাকবে সিগন্যাল ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড উড বি ততটা স্ট্রঙ্গার। তো এইটা আমরা যেমন বলেছিলাম যে সাপোজ যে একটা যে গ্লোব বা একটা ফুটবল, হ্যাঁ, এরকম যদি আমি একটা সারফেস চিন্তা করি, তাহলে ওই সারফেস কভার্ড যে ভলিউমটা, সেইটার মাঝখানে সেন্টারে যদি আমি একটা লাইট রাখি, একটা লাইট সোর্স রাখি, যেটা আবার আইসোট্রপিক্যালি রেডিয়েটস দ্য সারফেস, আইসোট্রপিক্যালি রেডিয়েটস দ্য সারফেস হলে, তাহলে ওই লাইটটা এই গোলাকার যে সারফেসটা চতুর্দিকে থ্রি ডাইমেনশনাল, এইটার
বেসিক্যালি পুরোটা সারফেসই আমার ইকুয়ালি ইলুমিনেটেড হবে at a certain distance. তো ওই ইলুমিনেশনের মধ্যে আমি যদি একটা পার্টিকুলার এরিয়া, যেটাকে আমি হয়তো বলতে পারি যে 1 মিটার স্কোয়ার, মানে 1 মিটার সাইডের একটা এরিয়া নিয়ে যদি এটার যদি আমি এরিয়া দেখি, তাহলে 1 মিটার স্কোয়ার এরিয়া। তো 1 মিটার স্কোয়ার এরিয়াতে আমার যে পরিমাণ লাইট ইন্টেন্সিটি আমি পাচ্ছি, সেইটা যত আমি এই সোর্স লাইটটা থেকে দূরে যেতে থাকবো, and 1 মিটার স্কোয়ার এরিয়া রিমেইনস, কিন্তু ওই 1 মিটার স্কোয়ার এরিয়াটা উইল লুজ ইন ইলুমিনেশন, বিকজ যে লাইট রেজ গুলো যেগুলো নাকি আমার সোর্স লাইট সোর্স থেকে আসছে টুয়ার্ডস দ্য সারফেস, তাদের সংখ্যা মানে লাইট ফ্লাক্স, হ্যাঁ, এই ফ্লাক্সটা ভলিউম কমে যেতে থাকবে। তার মানে ওই এরিয়াটা একই থাকছে 1 মিটার স্কোয়ার। সুতরাং 1 মিটার স্কোয়ার, কিন্তু as we go away from the center, the surface area would become bigger, এবং ওই মাঝখানে আমাদের যে ফ্লাক্স গুলো কিন্তু রয়ে গেছে আগের মতোই, যতগুলো ইলুমিনেশন হচ্ছে ততগুলাই, বাট the number of flux density যেটা মানে ওই 1 মিটার স্কোয়ার এরিয়া দিয়ে যাচ্ছিল সেটা কমতে থাকবে, এবং সেটা যদি কমে তাহলে আমাদের ইন্টেন্সিটিও কমে আসবে। তার মানে লাইটের ইন্টেন্সিটি কমে আসবে, কারণ আমাদের আগে যাচ্ছিল 10টা লাইন, এখন যাচ্ছে হয়তো সে 6টা লাইন, তারপরে হয়তো আরো দূরে গেলে তখন ওখান দিয়ে পাস করছে মাত্র 3টা লাইন। তো অবভিয়াসলি 10টাতে যে আলো হতো, 3টা লাইনে এর থেকে অনেক কম আলো হবে। তো এই যে লসটা, এইটাকেই আমরা বলি ফ্রি স্পেস পাথ লস, মানে এটা হবে as you go away from the transmitter. So a reduction of average signal level as the mobile station moves away from the base station is called propagation path loss. In free space, the ratio of the received power PT to the transmitted power PR to the transmitted power PT is inversely proportional to the squared distance D between the transmitter and receiver. তো এখানে বেসিক্যালি যদি আমি দেখি যে আমার ল্যামডা হলো আমার length of the frequency, wavelength of the frequency, are 4 pi, they are constant. So D is the distance between the transmitter and the receiver. A D is changing. When you are close to the transmitter, D is smaller. When you are going away from the transmitter, D is increasing. So D is in the denominator. So obviously, আমার lambda by 4 by D whole square যে আমার রিলেশনশিপটা আসছে, এই রিলেশনশিপটা actually 4 by D স্কোয়ার, যেটা একটা এরিয়া, এইটা হলো আমার যে ভলিউম অফ দা এই যে গ্লোবটা, হ্যাঁ, এটার ভলিউমটা, সারফেস ভলিউমটা, সারফেস এরিয়া অফ দা গ্লোব। তো এই রিলেশনশিপটার কারণে আমি যত ডি বড় হতে থাকবে তত আমার পি আর কমতে থাকবে। মানে আমি যদি দেখি পি আর ইকুয়াল টু পিটি ইন্টু ল্যামডা বাই 4 পাই ডি হোল স্কোয়ার, তাহলে অবভিয়াসলি আমার ডি যদি কমতে থাকে তাহলে পি আর আমি কম পাবো। সো এই যে ডিস্টেন্স যেটা, এটা সঙ্গে একটা থাম্ব রুলের মতো আমরা দেখতে পারি যে when the distance doubles, তার মানে ডি যদি ছিল সে 10 মিটার দূরে, এখন 20 মিটার হয়ে গেছে, তাহলে the received power is decreased by 6 dB. dB, এই ডিবি তোমরা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ যেরকম ভাবে ডিবি ব্যাপারটা ইউজ হবে সেটা উদাহরণ কোথাও হয় না, কারণ এখানে বেসিক্যালি যে উই আর ডিলিং উইথ লো সিগন্যাল পাওয়ার বা লো পাওয়ার এবং লো কারেন্ট সিস্টেমস, লো পাওয়ার সিস্টেমস। তো এই কারণে আমাদের
কে যখন কোনো একটা সিনারিও করতে ডিসক্রাইব করতে হয় তখন দেখা যায় যে আমার সে ফর এক্সাম্পল transmitting point the signal strength is 1 kilowatt say for example or receiving point amar signal strength holo say for example 1 milliwatt 1 milliwatt তাহলে কি হলো মানে 10 to the power 6 10 to the power 6 দিয়ে হয় 1 kilowatt কারণ 10 to the power 3 milliwatt দিয়ে হয় 1 watt আর 10 to the power 3 ওয়াট দিয়ে হয় 1 কিলোওয়াট তাই তো তো তাহলে দেখতে পাচ্ছি যে আমার 1 কিলোওয়াট পাওয়ার যখন ট্রান্সমিটেড হচ্ছে সেটা ডি ডিসটেন্স যখন সে 10 মিটারের জায়গায় 20 মিটার সেখানে 6 ডিবি কমে যাচ্ছে তো এই 6 ডিবিটা হলো বেসিক্যালি আমরা যেটা ইউনিট হিসেবে ধরি সেটা হলো 10 লগ অফ this ratio PR by PT 10 log তো এইটার লগারিদমিক ফাংশনটা ইউজ হচ্ছে এই জন্য যে আমি যদি এই 1 কিলোওয়াট আর 1 মিলিওয়াট একই জায়গাতে দেখাতে চাই তাহলে এই স্কেলিংটা ঠিক রাখার জন্য আমাকে লগারিদমিক ভ্যালু ইউজ করতে হবে আদারওয়াইজ আমার এই 1000 ওয়াট আর 1 মিলিওয়াট এটাকে একটা পেপারে বা একটা শীটে একটা পেপারের শীটে তুমি দেখাতে পারবে না হ্যাঁ এটা কারণ এটা টু দ্য স্কেল হবে না কিন্তু তুমি যদি লগ লগ বা লগ লিনিয়ার স্কেলে যাও তাহলে কিন্তু তুমি দেখবা যে এই ভ্যালুগুলা দিয়ে আমি একটা সুন্দর রিলেশনশিপ দেখাতে পারছি অ্যাজ বাই ইলাস্ট্রেশনস সো এই ডিবিটা উড বি ইউজড very much যারা ইনফ্যাক্ট টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্স করছে সেখানে ডিবি ডিবিএম ডিবিডব্লিউ এই জিনিসগুলো আরো বেশি হয়তো ডিল করবে বা করছে যেখানে তাদের হয়তো বুঝতে হবে সুতরাং তোমরা যাদের তোমাদের যে সমস্ত বন্ধু টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্স করছে আমার সাথে তাদের সঙ্গে আলাপ করে এই যে ডিবিটা নিয়ে আরেকটু বুঝে নেবে ভালো করে ঠিক আছে ডিবি বা ডিবিএম বা ডিবিডব্লিউ কোনটাকে কি আমরা বলি কেন বলি এগুলো তো এই পাথ লসের এই একটা রিলেশনশিপ আমরা জানি যে ইফ ডি ডাবলস মানে ডিস্টেন্স ডাবলস দ্য রিসিভড পাওয়ার ইজ ডিক্রিজড বাই 6 dB 6 dB then when we take into consideration the reflections that is scattering we come into different conclusions experimentally it is found that received power is inversely proportional to the fourth power of the distance d between base station and mobile station তাহলে PR দেখাচ্ছে যে it is proportional to d to the power -4 অথবা it is proportional to 1 over d to the power 4 এবং এই 4টাকে যদি এই এক্সপোনেন্টটাকে যদি আমি n বলি n small n তাহলে basically PR is related to the 1 over d to the power n or a doubling of distance corresponds to additional path loss of 12 dB so the doubling of distance corresponds to the additional path loss 12 dB so the additional path loss from a distance d1 to a distance d2 is 40 log যেহেতু 4 আমরা ফ্রি স্পেসে পাচ্ছিলাম এটা 2 সেখানে মোবাইল কমিউনিকেশনে এটা এই এনটা যেটা এন্ড মানে আমাদের যে এক্সপোনেন্ট এই এনটা হলো 4 অনেক ক্ষেত্রে ইট ইজ 3 অনেক ক্ষেত্রে ইভেন ইট ইজ 5 so it has a range of say 2 to 5 in fact এবং mostly it is in analysis used n equal to 4 for mobile communication তো 4 যদি হয় তো যেটা ছিল আমার 10 log in the equation logarithmic 10 log power equation সেখানে এটা হয়ে যাচ্ছে 40 log d2 by dn db তো এই যে ক্যালকুলেশন গুলো এগুলো আমাদের মোবাইল কমিউনিকেশনের অ্যানালাইসিসকে
একটু somewhat complicated করে তোলে। তো আমরা দেখতে পাই যে শুধু ডিস্টেন্স না, আমরা যদি height of the base station antenna consider করি, তাহলে received power is proportional to the square of the height of the base station antenna, that is PR is proportional to HB square, মানে height of the base station antenna. তো তার মানে obviously যে আমরা যদি কি বলে antenna height বাড়িয়ে দেই, তাহলে signal strength would be more in the receiving mobile station, এবং সেটা basically will grow by 2 times. So in flat terrain, the doubling of height corresponds to reduction in path loss of 6 dB, মানে 2 গুণ কমে যায় path loss, সেই হিসাবে এটা 6 dB. Thus the gain from increasing the antenna height from HB1 to HB2 is 20 log HB2 by HB1 dB. তো এই যে আমাদের 10 থেকে মানে 2 গুণ হয়ে যাচ্ছে, সেটা থেকে আমরা কিছুটা ইয়ে করতে পারি যদি আমরা অ্যান্টেনা হাইট উঁচু করতে পারি। আবার অ্যান্টেনা হাইট উঁচু করলে আবার আমাদের হয়তো ইন্টারফারেন্সের ব্যাপারটাও হয়তো বেশি হবে, কারণ অবভিয়াসলি আমার যেই আরেকটা যে ইউজার আছে তার জন্য যে ফ্রিকোয়েন্সিটা আছে, যে পাওয়ার, সেটা আবার বেশি হবে, কারণ ওটা যেহেতু উঁচু, তাহলে সুতরাং রিসিভিং পয়েন্টে সিগন্যাল স্ট্রেংথটা যেহেতু বেশি, সেটা পাশের অন্য কোনো আরেকটা মোবাইলে এটা দেখা যাবে যে বেশি এফেক্ট করছে। Height of the mobile station antenna যদি থাকে, the received power is proportional to the height of the mobile station antenna. So PR is proportional to HM. So the doubling of height corresponds to reduction in path loss of 3 dB, and the gain from increasing the antenna height from HM1 to HM2 is 10 log HM2 by HM1. So এই derivation গুলো basically তোমরা যদি একটু some value দিয়ে, HB1 সে HB1 হলো আমার 10 মিটার বা 3 মিটার, আর HB2 হলো আমার কি বলে 5 মিটার, বা এইভাবে দিয়ে তোমরা you can just see how the calculation goes in dB, decibel scale এ। এখানেও তাই, যদি তোমরা ডিস্টেন্সের ইয়ে দাও, বসাও d1 সমান some distance, d2 সমান some distance, তাহলে তোমরা যে রেজাল্টটা পাবে in dB math, in dB calculation, তাহলে দেখা যাবে যে কত কম বেশি হচ্ছে। সুতরাং এগুলা একটু তোমরা দেখে নিবে, হ্যাঁ দেখে নিবে, কারণ এগুলো। জি স্যার। সো এই এটা হলো HM। আচ্ছা, received power is related to the frequency as PR is proportional to F to the power n, where n is 2 to 4, এখানে 2 to 4। আমি যেটা বলছিলাম যে 5 হতে পারে, সেখানে এই যে in indoor propagation, যখন the path loss exponent n can be even larger than 5 when the path traverses through walls or ceilings. At the indoor যখন আছে, আমরা say for example আমি যে এখন যেখানে বসে আমি তোমাদেরকে লেকচার করছি, সেখানে আমার যে ওয়াইফাই রাউটার যেটা আছে, সেটা আমার ঘরের এক জায়গাতে একটা টেবিলের উপরে আছে। তো সেখান থেকে যখন ইট ইজ কানেক্টিং টু দা বেসিক্যালি, যদি আমি ওয়্যারলেস কানেকশন চাই, তাহলে ইট ইজ কানেক্টিং উইথ মাই মোবাইল বেসিক্যালি, এবং সেটার সাহায্যে আমার কানেকশন হয়। অথবা এখানে আমার যদি অপটিক্যাল কানেকশন থাকে, অপটিক্যাল ফাইবারের কানেকশন থাকে, তো সেখানে ওইটার সঙ্গে কানেকশন হয় অপটিক্যাল রিসিভারের সাথে। তো এনিওয়ে, তো এই যে ভিতরে যখন আমি ঘরের মধ্যে যখন থাকি এবং একটা মোবাইল হ্যান্ডসেটের
সাহায্যে যদি আমি কানেকশন নেই, তাহলে আমার এই ওয়াইফাই ইয়েটা মোবাইল হ্যান্ডসেটের সাহায্যে হয়তো ইয়ে করছে, বা মোবাইল হ্যান্ডসেট থেকে ডাইরেক্টলি আমি বেসিক্যালি বেস স্টেশনের সঙ্গে কানেকশন করছে। এখানে কাছাকাছি যে বেস স্টেশন আছে, কিন্তু সেখানে যাওয়ার জন্য এটা ঘরের মধ্যে ওয়ালস আছে, উইন্ডোজ আছে যেগুলো নাকি গ্লাস ডোর, সো ডিফারেন্ট propagational reflection coefficients for walls, যেটা নাকি মানে ইটের ব্রিক ওয়ালস, তারপরে কংক্রিট সিলিং, তারপরে গ্লাস উইন্ডোজ, উডেন ডোরস। সুতরাং অবভিয়াসলি there are many hindrances for this. তো এই ধরনের প্রপাগেশন গুলো আমাদের কনসিডার করতে হবে যখন we talk about the propagational aspects of mobile communication, এবং সেলুলার মোবাইল সিস্টেমে definitely এই propagational aspects are very important because it decides basically many effects in mobile communication. তো এইখানে আমরা যখন কোনো ডিজাইন অফ সে একটা সেল, ফর এক্সাম্পল, হ্যাঁ, একটা সেলকে যখন আমি ডিজাইন করতে যাই, তো এই সেলটা যদি আমি বেস করতে চাই সে ডাউনটাউন এরিয়া অফ ঢাকা, সে ফর এক্সাম্পল, তো সেখানে ডাউনটাউন এরিয়া, এখন এখানে আমাদের সব জায়গায় ডাউনটাউন হয়ে গেছে, কারণ সব জায়গাতেই হয়তো খুব ঘন বসতি, তাই না? কিন্তু দূরে কোনো একটু দূর এরিয়াতে, সেভেন আমরা যদি বলি যে পূর্বাচল এরিয়া বঙ্গবন্ধু, সেখানে বাড়িঘর হয়তো কম্পারেটিভলি অনেক কম দেন ইনার ঢাকা। তো এই বিভিন্ন পজিশনের জন্য যে আমরা ইয়েগুলাকে, সেলগুলোকে যে আমরা ভাগ করি, সেই জন্য আমরা যখন আগে আমরা বলেছি যে আমাদের আরবান এরিয়া, সাবারবান এরিয়া এবং রুরাল এরিয়া। তার মানে হলো আমাদের রুরাল সেল, তারপরে রুরাল সেল যেটা নাকি অনেক বড় রেডিয়াস নিয়ে আমরা কনসিডার করতে পারি। সাবারবানটাকে আমরা যেটা বলি যে ইন বিটুইন আরবান এন্ড রুরাল, আর আরবানটা হলো যেটা আমাদের ডিপলি মানে ডেন্সলি পপুলেটেড এরিয়া, এবং যেখানে অনেক বাড়ি ঘর, অফিস ইয়ে আছে সেখানে। তো এই আরবান এরিয়াজ, সাবারবান এরিয়াজ, রুরাল এরিয়াজ নিয়ে যখন আমরা একটা সেল ডিজাইন করব, তখন আমাদেরকে অনেক ধরনের এফেক্ট কনসিডার করতে হয়। তো সেই এফেক্ট গুলো কনসিডার করতে গেলে আমরা যেটা প্রথম যিনি এক জাপানিজ ইঞ্জিনিয়ার মডেল, যেটাকে আমরা মডেল বলি, কাকে মডেল বলি, যে একটা সে স্ট্যাটিস্টিক্যাল মডেল হতে পারে ফর স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন, বা এক্সপেরিমেন্টাল মডেল হতে পারে, বা ইভেন থিওরিটিক্যাল মডেল হতে পারে। তো যেখানে আমাদের বেসিক্যালি কিছু মেজার্ড ডেটা থাকে, এবং ওই মেজার্ড ডেটা গুলোর বিহেভিয়ার দিয়ে আমরা উই মেক এ মডেল, যে আমাদের এই মডেলটার মতো করেই অ্যাকচুয়াল ক্ষেত্রে বিহেভিয়ারটা আমরা পাবো। এটা হলো একটা জাস্ট মডেলের যে নেসেসিটি। তো সেইখানে একটা সেল তৈরি করতে গেলে কোথায় কিভাবে আমার কত হাই বেস স্টেশনটা আমরা করব, বা এখানে আমার সেল এরিয়াটা কত বড় হবে, এবং কোন দিকে বেশি ইয়েটা দরকার, আমার কভারেজটা দরকার, এইভাবে আমরা যেটা ইউজ করি বা করা হয়েছে প্রথম দিকে, সেটা হলো ওকুমুরা মডেল ফর আরবান এরিয়াস। তো ওকুমুরা মডেল যখন এটা প্রপোজ করা হয়, তখন বেসিক্যালি মোবাইল কমিউনিকেশন ওইভাবে অত বেশি ছিল না, বাট মোবাইল কমিউনিকেশন ছিল, বাট সেলুলার মোবাইল কমিউনিকেশন হয়তো অতভাবে ছিল না। তো সেইখানে কিছু কিছু প্যারামিটারস ইউজ করে, কিছু কিছু প্যারামিটারস কে অ্যাজ ইনপুট ধরে
Okumura developed a set of curves giving the median attenuation AMU relative to free space in an urban area over a quasi-smooth terrain. Quasi-smooth মানে হলো ঠিক স্মুথ না, ঠিক প্লেন সারফেস না, একটু আন্ডুলেশন আছে, মানে একটু ছোটখাটো উঁচা নিচা জায়গা আছে। Quasi-smooth terrain with a base station effective antenna height of 200 meter and a mobile antenna height of 3 meter. তো এইটা হলো ইনিশিয়াল যে প্যারামিটার গুলা নিয়ে এই মডেলটাকে করা হয়েছে সেটা। তো এখানে আরবান এরিয়াসটাকে যেটা করা হয়েছে সেটা হলো মোস্ট ওয়াইডলি ইউজড ফর আরবান এরিয়াসে পুরো মডেলটা ইউজ করা যেতে পারে। অ্যাপ্লিকেবল ফর দ্য রেঞ্জ অফ 150 মেগাহার্টজ টু 1920 মেগাহার্টজ। For 1 kilometer to 100 kilometer with base station antenna heights ranging from 30 meter to 1000 meter. তো এই সিনারিও থেকে যখন ওকুমুরা কাইন্ড অফ একটা ইকুয়েশন অফ এ লস ইকুয়েশন, পাথ লস ইকুয়েশন করে ফর 50th percentile, তার মানে হলো যে সে তার কাছে যতগুলো স্যাম্পল আছে, মেজারমেন্ট স্যাম্পল আছে অফ পাথ লস, সেখান থেকে মাঝেরটাকে মানে 50th percentile-টাকে যদি আমি ক্যালকুলেট করতে যাই তাহলে আমাকে এই L50 of the 50 is LF, free space loss, AMU যেটা হলো median attenuation relative to the free space obtained from a set of curves plotted from measurements, are HTE যেটা base station antenna height gain factor, HRE mobile station antenna height gain factor, এবং G area gain due to type of environment, এটা কিরকম বিল্ডিংস নাকি ছোট ছোট ঘর, টিনের ঘর, কি মানে বিভিন্ন রকমের এনভায়রনমেন্ট যেটা আছে ফর সিটিজ, এই সবগুলোকে এনে আমরা এই এল, দ্যাট ইজ মিডিয়ান ভ্যালু অফ প্রপাগেশন পাথ লস, যেটাকে আমরা মিডিয়ান ভ্যালু মানে ওইটাকে ধরে আমাকে ডিজাইনটা হয়তো করতে হবে ইন দ্যাট ওয়ে। তো এইটা আমরা নেক্সট লেকচারে যাব। আজকে তো কিছু সময় নষ্ট হলো আমাদের এর জন্য, হোপফুলি সবকিছু ঠিক থাকবে। এখন তোমাদেরকে আমি বলি যে আগামী উইকে আমরা একটা কি বলে ক্লাস টেস্ট নেব মঙ্গলবারে তোমাদের জন্য, 20 সেকশনের জন্য মঙ্গলবারে তোমাদের যখন আমার সাথে ক্লাস। তো এই ক্লাস টেস্টটা আমরা নেব এই ওকুমুরা মডেলের আগ পর্যন্ত, যে পর্যন্ত আজকে আমরা দেখলাম স্টার্টিং ফ্রম দা বিগিনিং। হ্যাঁ, তো এইটা আমরা ক্লাস টেস্ট হবে, এবং ক্লাস টেস্ট যেটা আমরা সাধারণত আমি যেটা করি যে আমি ইমেইলে ক্লাস শুরু হওয়ার পর আমি একটা সময়ে আমি 5 মিনিট সময় দিয়ে বলি যে আমি ইমেইলে পাঠাচ্ছি আমার ইয়েটা ক্লাস টেস্টের কোশ্চেনটা, সেটাকে তোমরা আনসার কাগজে আনসার করে সেটাকে পিডিএফ এ স্ক্যান করে আমাকে আবার রিটার্ন ইমেইলে পাঠাবে আফটার দ্য গিভেন টাইম, যে টাইমের পরে যতক্ষণ ক্লাস টেস্ট হবে, সে 30 মিনিট কি 35 মিনিট যেই সময়টা দেব, এরপরে আর হয়তো আরো 10 মিনিট সময় দেওয়া হবে ফর সেন্ডিং ব্যাক, স্ক্যানিং এন্ড সেন্ডিং ব্যাক। তো এইটা তো তোমরা জানোই, এখন তোমরা তো মানে গত 2-3 সেমিস্টার ধরে এইভাবেই পরীক্ষা দিচ্ছ। এখন এক একজন টিচার হয়তো এক রকম করে, আমি তো অত বেশি টেকনিক্যাল স্যাভি না, মানে ইয়ে করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমার জন্য এই ইমেল সিস্টেমটাই আমার কাছে কনভেনিয়েন্ট মনে হয়, কারণ ওই আদারওয়াইজ ওই গুগল ক্লাসরুম, গুগল মুক টমুক করে ওইটা আমি করতে পারি না। বা এই জন্য এমসিকিউ হবে কি স্যার, নাকি স্যার রিটেন? হ্যাঁ, তো ওখানে রিটেন মানে কিছু থাকবে ইয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর কিছু থাকবে এমসিকিউ। এখন যেটা হলো যে তোমাদের এই
পুরো সেন্টেন্সটা তোমাদেরকে লিখতে হবে। যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ শুধু ড্যাশ জায়গাটা কি হবে ওটা লিখলে হবে না। হ্যাঁ, আমার যে সেন্টেন্সটা দিলাম তোমাকে ক্লাস টেস্টে ওইটাই। সুতরাং বেসিক্যালি আমি তোমাদেরকে ওয়ার্ড এবং কি বলে পিডিএফ দুই ভার্সনেই ক্লাস টেস্টের ইয়েটা আপলোড করবো তোমাদের কাছে। তোমার যেটা দিয়ে তোমাদের আনসার করতে সুবিধা ওইভাবে আনসার করবে, কিন্তু আনসারের মধ্যে যেমন ট্রু ফলস এর কেসে যেটা হবে সেখানেও তোমাকে পুরো সেন্টেন্সটা লিখে তারপর লিখতে হবে ট্রু অথবা ফলস, বা ওই যেটা তুমি ইউজ করছো আমার ইয়েটা যদি ডাইরেক্টলি ইউজ করো তাহলে সেখানে ট্রুতে টিক দিবা বা ফলসে টিক দিবা, বুঝছো? তো ওইভাবে আর কি তোমরা ইউজ করবো। তো আমরা যেদিন আমরা নিব মানে নেক্সট মঙ্গলবারে, তো নেক্সট মঙ্গলবারে আমরা কিছুক্ষণ ক্লাস হয়তো শুরুতে নিব, আধা ঘন্টার মতো বা কিছু, তারপরে হয়তো আবার তো তোমাদেরকে বলবো, কিন্তু যেটা হবে যে আমাকে কিন্তু পিডিএফ এ তোমাদেরকে রিটার্ন আপলোড করতে হবে, হ্যাঁ, পিডিএফ স্ক্যান করে। স্যার আপনি যে মেলটা দিবেন ওইটা রিপ্লাই করেই তো আমরা পাঠাইতে দিলেই তো হবে নাকি? হ্যাঁ, আমার রিপ্লাই করে পাঠাও ওইভাবে না, কারণ হলো যে ওখানে তোমার মেইল তো আমার মেইল কি সেটা তো তোমরা জানোই, ওখান থেকে তো তোমরা সেই মেইলে তোমরা পাঠাবে, কারণ ওখানে সাবজেক্টে তুমি তোমার আইডি নাম্বারটা হ্যাঁ সবচেয়ে প্রথমে দিতে হবে, তাহলে আমার জন্য সুবিধা, আমি ওইভাবে জিনিসগুলো পাই, হ্যাঁ একটা ইয়ে থাকে। তো ওই আইডি নাম্বারটা দিতে হবে, কোর্স কোডটা দিতে হবে, আর তোমার নাম যদি লেখো বা যে ইয়েটাতে শীটটার উপরে, ঠিক আছে? এবং সেটা সাবজেক্ট লাইনে ওইভাবে লিখে দিতে হবে আইডি নাম্বার, কোড অফ দ্য কোর্স আর এইটার নাম, ঠিক আছে? তো ওইটা আমরা ইয়ের আগে আরেকটু এক্সপ্লেন করব যেদিন ক্লাস টেস্ট হবে। তো এই হলো ইয়ে আর কি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত শেষ করি আমি। স্যার সিলেবাসটা স্যার মানে আজকের ক্লাস পর্যন্ত এটাই তো নাকি স্যার? হ্যাঁ, মানে এই ওকুমুরা মডেলের দরকার নাই, ওকুমুরা মডেলের আগ পর্যন্ত যেটা শেষ করলাম পাতলস টাতলসের যে ব্যাপার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নেবেন না? হ্যাঁ, তো এখন অ্যাটেন্ডেন্স নিব, সেই জন্য তো আমি বলছি যে শেষ করছি এখানে। তো তোমাদের অ্যাটেন্ডেন্স আমি নেই, অ্যাটেন্ডেন্সটা আচ্ছা আমাদের আচ্ছা সেকশন বি